সিসিডিবি ক্লাইমেট সেন্টার, গাজীপুর, ঢাকা, বাংলাদেশ। চলুন দেখে আসি এখানে দেখার মতো কি কি আছে। এখানে ভ্রমণ গাইড হিসেবে ছিল শাসন্তী নাগ আর বুশরা আপু। আর আমরা সবাই ডিজাস্টার হ্যাকাথন 2.0 এর পার্টিসিপেন্ট। তখন তো আসলে পানিতে ভরপুর থাকে, তো সেই পানির মধ্যে আসলে মানুষ কিভাবে চাষাবাদ করতে পারে বা সবজি কিভাবে লাগাতে পারে তার একটা ছোট ফিচার দেখানো হয়েছে। মূলত কচুরিপানা যেহেতু আর কি পানিতে ভেসে থাকে, তো এই ফ্লোটিং যে ফার্মিং সেটা কচুরিপানা দিয়েও করা যায়, আবার এরকম ভেলা আকারেও করা যেতে পারে। তো এতে করে দেখা যাচ্ছে আমরা যে সবজির যে চাহিদা অন্তত বাসাবাড়ির সামনে লিমিটেড যেটুকু আর কি নিজেদের পরিবারের জন্য এই চাহিদা আমরা এইভাবে পূরণ করতে পারি। আর এখানে হচ্ছে পানি পিউরিফিকেশন একটা সিস্টেম, যেটা সাইকেলের মাধ্যমে মোটর ঘুরিয়ে আমাদের পানি পিউরিফাই করা হয়। এখানে 0.1 মাইক্রো লেভেলের একটা ফিল্টার আছে, যেটা হলো আমাদের ব্যাকটেরিয়া একটা সংস্থা থেকে এই ফিল্টারটা জাপান থেকে নিয়ে আসা হয়েছে। তো ওটা এখনো ওরা কি বলে ডোনেশন আকারে দিচ্ছে। হয়তো কোনো কোম্পানি যদি আরো কম খরচে এটাকে কমার্শিয়ালাইজ করে, তখন হয়তো এটা আরো বেশি ফিল্ড আকারে ইউজ করা হবে। কারণ দেখা যায় যে কোস্টালে দিয়ে যে স্যান্ড ফিল্টারটা অনেক ইউজ হয়। হ্যাঁ ওই যে ওখানে আছে। হ্যাঁ তো হচ্ছে আর জানেন সেটা যে কোস্টালে আমাদের সবসময় যে কোস্টালের যে জেলাগুলো, আমাদের 19টা জেলা নিয়ে আসলে দক্ষিণাঞ্চলের এটা হিসেব করা হয়। তো সব জায়গাতে আসলে লবণাক্ততা সমস্যা থাকে না, কিছু কিছু জায়গায় এমনও থাকে যে তারা পুকুরের পানিতে বৃষ্টির পানি ধরে রাখছে বা সেটাই খাচ্ছে, ডিরেক্ট পুকুর থেকে নিয়ে খাচ্ছে, কারণ তাদের জীবাণুমুক্ত করার কোনো ওয়ে থাকে না। তো সেক্ষেত্রে পানিবাহিত অনেক রোগ দেখা যায়। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য দেখা যাচ্ছে যে পিএসএফটা খুব ভালো কার্যকরী হয়। পিএসএফ পন্ড স্যান্ড ফিল্টার, অর্থাৎ পুকুরের পানিকে বালুর মাধ্যমে ফিল্ট্রেশন করে তারা কিভাবে জীবাণুমুক্ত করছে সেই রকম একটা সিস্টেম। এখানে কয়েকটা চেম্বার আছে, একটা চেম্বারে বালু থাকে, একটা চেম্বারে ইটের খোয়া থাকে, একটা চেম্বারে কয়লা থাকে, এরকম স্টেপ বাই স্টেপ নুড়ি পাথর কয়লা বালু এর মাধ্যমে ফিল্ট্রেশন হয়ে তার একটা রিজার্ভারে জমা হচ্ছে পানিটা, এবং সেই রিজার্ভার থেকে একটা ট্যাপের সাহায্যে আমরা পানিটাকে কালেক্ট করতে পারছি। এটা একটা সিস্টেম। এবং এক্ষেত্রে ইট বালু খোয়ার মাধ্যমে পানিটা জীবাণুমুক্ত হলেও দেখা যাচ্ছে কিছু ব্যাকটেরিয়া থেকে যাচ্ছে, কারণ ব্যাকটেরিয়ার সাইজ ওই ইট বালু পাথরের মাধ্যমে কোনোভাবে পিউরিফাই করা সম্ভব হয় না। তো এখানে আরো একটা চ্যানেল রয়েছে, সেটা ইউভি লাইটের চেম্বার। তো এই এইটা আমাদের ইউভি লাইটের চেম্বার। এই কলটা থেকে যখন পানি নেওয়া হবে, ওই শুধুমাত্র ফিল্ট্রেশনের পরে যে পানিটা পাওয়া যাচ্ছে ওইটা ওখান থেকে যাবে। আর যখন এটা আমরা এখান থেকে নিব, এই যে এই পানিটা যখন এখান থেকে কালেক্ট করা হবে, এইটা সেই ইউভি লাইট চেম্বার। সূর্যের আলো জাস্ট এখানে পড়ছে এবং এর ভিতরে ইউভি লাইটের মাধ্যমে পানিটা পিউরিফাই হয়ে যাবে। চাইলে আমাদের যে ভেন্ডরশিপ বা যেখান থেকে আর কি এটা আনা হচ্ছে, ওই ডিটেইল আপনারা পোর্টালে যখন দেখতে পাবেন তখন আর কি বুঝতে পারবেন। এটা তো রিসার্চ করে আর কি তারপর এখানে ডিটেইল আমাদের পোর্টালে রয়েছে, বা কামাল ভাইয়ের কাছে বললে ওনারা ডিটেইল আপনাদের। আপু এই ক্ষেত্রে যখন বালির মাধ্যমে ফিল্টারিং করা হয়, এসব তো বালির ছোট ছোট কণা পানির সাথে আসাটা খুবই নরমাল। ভিতরে তাহলে এখানে তো কয়েকটা চেম্বার, প্রথমে বালি অনেক ভারী আসে না পানির সাথে সাথে উপর থেকে। এখানে প্রসেস বালি ইউজ করে, এটা এমন না যে তুমি থেকে নিয়ে আসলে এটা এখানে এই কলের এখানেও এমন না যে আপনার পানি পুরো স্রোতের মতো আসবে। এখানে একদম ফিল্ট্রেশনের চেম্বারটাই ওভাবে বানানো, ফোটায় ফোটায় পড়বে, কোনো কণাও আসবে না এখানে। প্রসেস বালি। জি এটা মেইনটেনেন্সটা ওরকম যে আপনাকে এটা প্রসেস করতেই হবে, কারণ এখানে তো ডিরেক্ট আপনার পুকুরের পানি আসছে। এখন এটাও ডিপেন্ড করে যে কোনো কোনো পুকুরে অনেক ময়লা, তখন তো সেটা পিউরিফাই হয়ে আসতেও অনেক ঝামেলা। আবার কোনো কোনো পুকুরের পানি দেখা যাচ্ছে মোটামুটি ক্লিনই আছে, তো সেগুলো একটু দ্রুত হয়ে যাবে। তো এরকম পুকুরের পানি আসলে কতটুকু ময়লা যুক্ত এইটার উপরেও অনেকটা ডিপেন্ড করে। কিন্তু কোস্টালে পিএসএফ বেশ অ্যাভেলেবেল একটা টেকনোলজি। আপনারা খুলনার দিকে গেলে গ্রামাঞ্চলে এই জিনিসটা বেশ দেখতে পাবেন। ঠিক আছে, কারণ পুকুর থেকে তারা বেশিরভাগ পানি নিয়ে খায়, ডিরেক্ট খায়। তো পুকুর থেকে নিয়ে আসলে ডিরেক্ট খাওয়াটা তাদের হেলথের জন্য ভালো না। এর ভিতরেও কিছু অনেক সময় দেখা যায় জটিলতা তৈরি হতে পারে। এগুলো মূলত কি হয়, আমাদের কমিউনিটি পিপল যদি নিজেদের বিহেভিয়ারটা চেঞ্জ করে, তারা যদি চায় যে না আমরা ডিজাস্টারকে এইভাবে মোকাবেলা করবো, আমরা একতাবদ্ধ থাকবো, তাহলে এটা অনেকাংশে আরো সহজ হবে। এবার আমরা সোলার লেড ইনসেক্ট লাইট ট্র্যাপ বলা হয়। এই ট্র্যাপের মাধ্যমে যেটা হয়, এখানে সোলারের কথা বলার এই লাইটটা
লাইটটা জ্বালাতে আমাদের কোনো প্রকার বিদ্যুৎ খরচ হবে না, সোলারের মাধ্যমে চলবে। দিনের আলো শেষে যখনই সন্ধ্যা নামবে তখন অটোমেটিক্যালি এই লাইটটা জ্বলে যাবে। আর এই আলোক ফাঁদের মাধ্যমে যেটা হয় যে পোকাগুলা ওই আলোতে আকৃষ্ট হয়ে ওখানে যাবে এবং ক্ষতিকর পোকাগুলা হচ্ছে ওই ওখানে আটকা পড়ে, ডিটারজেন্ট রাখা রয়েছে তারা মারা পড়বে। মানে মূল বিশেষত্ব হচ্ছে যে এখানে উপকারী পোকাগুলা মারা না পড়ে ক্ষতিকর পোকাগুলাই মারা যাবে। কারণ হচ্ছে এমন আলোই এখানে ব্যবহার করা রয়েছে যে পোকা যে আলোর প্রতি আকৃষ্ট হয় সেইভাবে করেই হচ্ছে এটা। সবগুলা জন অন্তত আমরা আজকে হেঁটে পুরোটা ঘুরে টেকনোলজিগুলো একবার হলেও দেখে যাই। এখানে হচ্ছে আমরা দেখব যে কোকো ডাস্টের মাধ্যমে কিভাবে সিডলিং প্রোডাকশন করা যায়। তো সিডলিং প্রোডাকশনের জন্য আমাদের দক্ষিণাঞ্চলে এমনকি ড্রাউট অঞ্চলেও যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এই সিড যখন দেওয়া হয় তখন আসলে যে মাটির মধ্যে যেহেতু দেওয়া হচ্ছে সিডলিং যখন হয় ওটা উঠাতে গেলে শিকড়গুলো ছিঁড়ে যায়, এটা একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যখন বন্যা হয় তখন মাটিরই এমন অবস্থা থাকে যে আপনি চারা উৎপাদন করার জন্য কোনো একখণ্ড মাটি খুঁজে পাবেন না। মানে এরকম জায়গাও আছে যে শুধু পানি আর পানি। তখন আসলে আমরা চারা কিভাবে উৎপাদন করতে পারি? দেখা যায় ওই পানি নামতে এত সময় লাগবে যে ওই সিজন চলে যাচ্ছে, চারা পরে আর হবে না, সিজন চলে গেলে ওই চারাও হবে না, ওই চারা বড় হয়ে সবজিও হবে না, তখন কৃষকের জন্য একটা লস। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? এই যে এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাস্ট নারকেলের ছোবড়া, যেটাকে আমরা কোকো ডাস্ট বলি। এই নারকেলের ছোবড়ার মধ্যে আমরা হচ্ছে এই বীজগুলো যখন দিয়ে দিব, এই খুবই মানে ভালো রেসপন্সিভ আমরা হচ্ছে প্রোডাকশন দেখতে পাবো। যে বীজ থেকে চারা উৎপাদনের জন্য কোকো ডাস্ট অনেক বেশি কার্যকর। তাতে করে একটা শিকড়ও ছিঁড়ে যাবে না, আপনি যখন টান দিবেন শিকড়গুলা সব হচ্ছে মানে রুটগুলা একদম মানে ভালোভাবে সুস্থ অবস্থায় থাকবে। এতে দেখা যাবে বন্যা হয়েছে তার মাটিতে কিন্তু চারা কিন্তু উৎপাদন করে ফেলছে এবং এই চারাটা যখন বন্যার পানি নেমে যাচ্ছে চারা কিন্তু সে মাটিতে রোপণ করে ফেলতে পারবে। এটাই হচ্ছে কোকো ডাস্টের মাধ্যমে চারা উৎপাদনের একটা পদ্ধতি। নারকেলের ছোবড়া, নারকেল অনেক চাষ হয় দক্ষিণ অঞ্চলে। মানে তৈরি করতে পারে। ছোবড়া কি করবা? তারা হচ্ছে নারকেলের মানে সবকিছুই ব্যবহার করতে পারে। নারকেলের শ্বাস ব্যবহার করছে, ডাব অবস্থায় পানিও খাচ্ছে, এমনকি নারকেলের ছোবড়া দিয়ে জাজিমও তৈরি করা হয়। ঠিক আছে, তো এই নারকেলের ছোবড়াটাই জাস্ট একটু প্রসেস করলেই আমরা এরকম চমৎকার একটা টেকনোলজিতে কনভার্ট করতে পারি। এটা সেন্সরের মাধ্যমে এটা সেন্স করে জ্বলে উঠবে। আর এটা আমাদের মোটামুটি এরকম রোদ থাকলে সারা রাতই জ্বলে। প্লাস এটার হলো 30 ওয়াট হলো এটা ক্যাপাসিটি। এখানে একটা কিছু ফিচার ব্যবহার করা রয়েছে যাতে কোস্টালে সাধারণত যেটা হয় যে সাইক্লোন অনেক বেশি হয়। তো সাইক্লোন আসলে কিভাবে আমরা তো সাইক্লোন ঠেকাতে পারবো না, কিন্তু সাইক্লোনের মধ্যেও কিভাবে টিকে থাকতে পারি, কিভাবে আমরা রেজিলিয়েন্ট থাকতে পারি, সেই রকম কিছু ফিচারকে মাথায় রেখে এই বাড়িটা তৈরি করা হয়েছে। এটাকে বলা হয় টালির ঘর। আপনারা যদি খুলনার অঞ্চলে যান তাহলে প্রচুর টালির ঘর দেখতে পাবেন। টালিগুলো এমন ভাবেই তৈরি করা হয় যে সাধারণত টিনের ঘরে কি হয়, টিনটা কিন্তু এমন ভাবে থাকে যে বাতাস যখন সাইক্লোনের এরকম ঘূর্ণনকৃত বাতাস যখন ভিতরে যে চাপ দেয় ওই চাপের কারণে কিন্তু পুরো টিনটাই হচ্ছে উপরের দিকে উড়ে চলে যায়। আর এখানে হচ্ছে টালির ঘরের মধ্যে প্রত্যেকটা চালের সাথে আরেকটা চালের ভিতরে এমন গ্যাপ রাখা আছে যে বাতাস হচ্ছে ওখানে গিয়ে একসাথে ঘুরে পুরাটা উঠাই নিয়ে যেতে পারবে না, ওখানে হচ্ছে বাতাস পাস হয়ে যাওয়ার কিছু জায়গা রয়েছে। এবং এখানে ভিতরে যে আপনারা স্তম্ভগুলা দেখবেন যে থাম্বগুলা রয়েছে একটার সাথে আরেকটা ক্রস কানেকশন ভাবে এমন ভাবে তৈরি করা যে কোনোভাবেই বাতাস হচ্ছে পুরাটাকে উপড়ে ফেলতে পারবে না। আরো একটা ফিচার হচ্ছে এখানে আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন যেখানে মানে দুইটা লেয়ারে হচ্ছে বাসাবাড়ি তৈরি করা, ভিতরে একটা ঘর বাইরে কিন্তু আরেকটা ঘর। এখানে কিন্তু আসলে দুইটা ঘর। যদি কোনো কারণে সাইক্লোনের বা জলোচ্ছ্বাসের কারণে যদি বাইরের দিকটা ভেঙেও যায় মানুষ কিন্তু ভিতরের ঘরে সুরক্ষিত থাকতে পারবে। তো এরকম কয়েকটা ফিচার মাথায় রেখে এই হোমস্টে তৈরি করা হয়েছে। আপু ইয়া দেখাবেন আসেন, আর এই যে ইয়াটা সোলারটা বলে দেন। আপু রোদ রোদ ভিতরে যাবো আমরা? হ্যাঁ হ্যাঁ শিওর, ভিতরে আসতে পারেন। আচ্ছা, কোস্টালে যেহেতু লবণ পানি পাওয়া যায় আপনারা জানেন, তো এই লবণ পানি ইউজ করে কিভাবে লাইটের ব্যবস্থা করতে পারি। ধরেন একটা এই যে আপনারা পড়ছেন না যে এই পদ্ধতিতেই কিন্তু এই লাইটটা জ্বলতেছে। আর কিছুই নাই। আবার একটু বলবেন প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে লবণাক্ত পানি ইউজ করে লাইট জ্বালানো।
এটা এটার ভেতরে মানে এটা জাস্ট একটা পলিথিন। রিফিল করলে কতক্ষণ চলবে? চলবে, এটা চলতে এটা থাকবে। কারণ যতক্ষণ আপনার এখানে অ্যাডজাস্ট দেওয়া আছে তো, জাস্ট আপনার তড়িৎ বিশ্লেষণ হবে আর কিছুই না। শুধুমাত্র আপনার ইলেক্ট্রোলাইট, লবণ পানি দিলে সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমরা যে তড়িৎ বিশ্লেষণ করছি না, এটা জাস্ট একদম সিম্পল একটা থিওরি। আপনার যতক্ষণ লবণ পানি থাকবে এটা ততক্ষণ জ্বলবে। আর এরকম ব্যাগ দারাজে পাওয়া যায়, আমরাও দারাজ থেকে আনছি, জাস্ট এরকম স্যালাইন ওয়াটার ঢুকাই দিছি, এটা এরকম লাইট জ্বলে। লবণাক্ততার সমস্যা আমরা জানি, ওই লবণাক্ত পানি ড্রামের মধ্যে দেওয়া হয়। এই যে পাইপলাইন, এই চ্যানেলের সাহায্যে পানিটা এর মধ্যে চলে আসে। ভিতরে দেখেন কালো একটা কম্বলের মতো মোটা কাপড় আছে, দেখা যায়? দেখা যায়। এই যে মোটা যে কাপড়টা আছে না, এই স্যালাইনে যে সহজে পানিটা আসতেছে, প্রথমে হচ্ছে ওই কাপড়টা অ্যাবজর্ব করে। এরপরে উপরে একটা গ্লাস আছে, আর এর উপরে আছে হচ্ছে সূর্য। সূর্যের আলো যখন পড়তেছে, এটা তাপে গরম হয়ে যাচ্ছে, উপরে ওই যে পানিটা বাষ্প হয়ে কিন্তু গ্লাসের উপর চলে আসতেছে, লবণটা থেকে যাচ্ছে ওই কম্বলের উপর। ঠিক আছে, এই যে বাষ্পগুলা জমা হয়ে এই চ্যানেল থেকে পিচারের মধ্যে চলে আসবে। আর বাকি যে আদার্স মানে পানি সহ যে লবণটা থাকতেছে, আরেকটা দেখেন চ্যানেল আছে, ওটা দিয়ে বালতির মধ্যে জমা হবে। কিন্তু আপু এক্ষেত্রে তো আপনার লবণটা স্টোর করতে পারতেছে, which can be used। এই যে লবণ, লবণ ওখানে স্টোর করা লাগে না ভাই, এত পরিমাণ লবণ ওখানে, মানে আপনার সমুদ্রের পানি থেকে যে লবণ আসে, এই লবণ তাদের দরকার হয় না। প্রচুর লবণ যখন আসে এখানে করা হয়। ঠিক আছে। সিস্টেমের মাধ্যমে বৃষ্টির পানিকে সংরক্ষণ করতে পারি। আপনারা কোস্টালে গেলে প্রচুর দেখবেন যে এরকম রেইন ওয়াটার ধরে রাখার জন্য অনেক টেকনোলজি আছে। মানে তারা আসলে অনেক এলাকায় আছে যে তারা রেইন ওয়াটারের উপরেই জীবন ধারণ করছে। কি হয় এখানে, মানে খুবই সহজ, যে ঘরের চালের সাথে এরকম একটা মানে পাইপলাইন থাকে। বৃষ্টি যখন পড়ে প্রথম 5 মিনিট আমরা হচ্ছে পানিটা আলাদা একটা চেম্বারে রাখি, যে এখানে দেখেন যে ফিল্টারিং এর আগে এখানে প্রথম 5 মিনিট ধরেন ওই পানিটা ধরে রাখলে আমরা কাপড় ধোয়া, হাত মুখ ধোয়া, অন্য কাজে ব্যবহার করতে পারি। কিন্তু 5 মিনিটের ওই পানিটা আমরা নেই না কেন, চালের উপরে অনেক সময় ময়লা ধুলা থাকে, ওটা তো আসলে খাওয়া ঠিক না। যে কারণে 5 মিনিট পর থেকেই এখানে হচ্ছে একটা ফিল্ট্রেশন আছে। ওই ফিল্টারের মাধ্যমে যে ছোট ছোট ধূলিকণাও যদি থেকে থাকে, সেটা হচ্ছে ফিল্টার আউট হয়ে এই ইয়াতে ট্যাঙ্কে এসে জমা হবে। 5 মিনিট কি ম্যানুয়ালি সেটআপ করে দেওয়া? হ্যাঁ, যখন বৃষ্টি পড়ে, মানে মনে করেন এটা তো সবার বাসার সাথে লাগানো, মানে এমন না যে অনেক দূরে কোথাও যাইতে হবে। বৃষ্টি পড়লেই সে হচ্ছে নিজে এসে এই জায়গাটা হচ্ছে ম্যানুয়ালি সেট করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এটা সেটআপে হচ্ছে কি আপনার খরচ? হ্যাঁ, এগুলো তো পড়াইছি। এই যে এখানে খরচ এগুলো ডিটেইল লেখা আছে, 10,000 থেকে 15,000 টাকা এটা। হ্যাঁ, খরচ হচ্ছে। আমরা এখন চলে আসছি ড্রাউট জোনে, অর্থাৎ খরা প্রবণ অঞ্চলে। এতক্ষণ কোস্টাল দেখছিলাম, তো এই যে খরা প্রবণ অঞ্চলে আমরা সবচেয়ে বেশি যেটা দেখি সেটা হচ্ছে মাটির সমস্যা। এতক্ষণ পানির সমস্যা খুব বেশি দেখছিলাম, এখন মাটির সমস্যা যেটা, এখানেও পানির সমস্যা থাকবে। কিরকম? পানির লেয়ারটা অনেক বেশি নিচে, কারণ খরা প্রবণ অঞ্চল অনেক উঁচুতে অবস্থিত। এই অবস্থায় দেখা যায় যে মাটির ভিতরে পানির যে কন্টেন্ট সেটা অনেক কম থাকে। কৃষক কিন্তু আসলে মাটিতে চাষাবাদ করে মানে কুল কিনারা খুঁজে পায় না। তো এইখানে ওই যে আপনারা কোকোডাস্টের একটা ছোট মডেল দেখেছিলেন না, এখানে আবারও হচ্ছে কোকোডাস্ট আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া রয়েছে। এইভাবে এটা আমরা হচ্ছে খরাপ্রবণ অঞ্চলেও চাষাবাদ করতে পারি, এমনকি আমরা আরবানে ছাদের উপরেও কিন্তু এই ধরনের চাষাবাদ করতে পারি। কারণ আমরা জানি যে আরবানে যখন অনেক উঁচু বিল্ডিং হয়, সিঁড়ি দিয়ে মাটি বয়ে নিয়ে যাওয়া অনেক বেশি কষ্ট, কিন্তু কোকোডাস্ট অনেক বেশি হালকা, যে কারণে আমরা হচ্ছে এটাকে আরো বেশি উৎসাহিত করতে পারি। হ্যাঁ, না এখানে ওই যে আমি এখনো শেষ করি নাই, যেটা বলবো আপনারা তো জিজ্ঞেস করতে পারেন যে মাটির মধ্যে যে নিউট্রিয়েন্টস থাকে, কোকোডাস্টের মধ্যে আমরা কিভাবে নিউট্রিয়েন্টস পাবো। এইটার উত্তর হচ্ছে, এখানে দেখেন যে ড্রিপারে যে জিনিসটা দেওয়া আছে, এখান থেকে যে ফোটায় ফোটায় যে লিকুইডটা পড়ে, প্রশ্ন আসতেছে না যে এটা কি আসলে? এইগুলা সব হচ্ছে ওই যে বড় একটা ট্যাঙ্ক আছে, ওইটার মধ্যে, ওই ট্যাঙ্কের মধ্যে হচ্ছে আমাদের লিকুইড ফার্টিলাইজার দেওয়া। এখানে মাটির যে আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস এন্ড মাইক্রোনিউট্রিয়েন্টস, সেগুলো হচ্ছে সবই হচ্ছে মিক্স করা থাকে ওই লিকুইড ফার্টিলাইজারে। ওইখান থেকে ড্রিপে ড্রিপে ফোটায় ফোটায় প্রত্যেকটা এই কোকোডাস্টের যে ছোট কন্টেইনার, এর মধ্যে হচ্ছে সেটা সাপ্লাই হচ্ছে। কিন্তু এটার একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এই লিকুইড ফার্টিলাইজারের দাম অনেক বেশি, যেটা আমাদের কৃষক এফোর্ড করতে পারে না। ঠিক আছে, তো এই জিনিসটা আসলে এখনো আন্ডার রিসার্চ, এবং যারা মানে আমাদের তরুণ প্রজন্ম আমরা যারা রয়েছি, আমাদের মানে একটা উদ্দেশ্য যে কিভাবে রিসার্চ করলে আমরা বের করতে পারবো যে কম খরচে কৃষকের জন্য উপযোগী লিকুইড ফার্টিলাইজার বানানো যায়। তাহলে কোকোডাস্টের মধ্যে যদি লিকুইড ফার্টিলাইজারটা আমরা অ্যাভেলেবল করতে পারি, তাহলে কিন্তু অনেক বেশি লাভ হচ্ছে আমাদের। কারণ মাটিতে আমাদের চাষাবাদের যে চ্যালেঞ্জ, সেটা থেকে বেরোতে পারছি, একই সাথে গাছগুলাও হচ্ছে কি অনেক ভালো নিউট্রিয়েন্টস তারা পাবে। আর কোকোডাস্ট তো আমাদের দেশে অ্যাভেলেবেল, নারকেল গাছ তো রয়েছে। ঠিক আছে, হ্যাঁ।
পানি পানি আসে মানে এটা হচ্ছে দেওয়ার কারণ দড়িটা হচ্ছে পানিতে যখন অ্যাবজর্ব থাকতেছে এই ড্রিপেও যায়, আবার এই দড়িগুলা দেওয়াতেও হচ্ছে পুরোটার ময়েশ্চার কন্টেন্টটা ধরে রাখে। না না, এটা হচ্ছে এই মানে এখানে যে লিকুইড ফার্টিলাইজারটা দেওয়া এই ময়েশ্চারের জন্যই আর কি এটাকে রাখা। উইডের হাইব্রিড যেগুলো এখানে 5টার মতো আছে, যেগুলো সারা বাংলাদেশে যে কয়টা আছে মানে 5টাই এখানে ইনস্টল করা আছে না। তো আপনারা ওইটার মধ্যে দাম শুনতে আরো আসবে না, তখন ঠিক হলে অতটুকু পর্যন্তই হাইটে হয়তো মেঘলা ঝড় হচ্ছে অ্যাবজর্ব করে রাখে, তখন উইন্ড টারবাইনটা ঘুরবে, ওইভাবে ওই উইন্ড টারবাইন থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে আমাদের স্ট্রিট লাইটে চলবে। তো এটা যেহেতু হাইব্রিড সোলার প্লাস উইন্ড দুইটাই এখানে পাওয়ার হবে। 30 ওয়াট হলো উইন্ড থেকে আসবে, হাঁটতে চলতে মিনিমাইজ করার জন্য বিভিন্ন আপনাদের মতো স্টুডেন্টরা এসে কাজ করতে পারবে। এটা আমাদের দেশে অনেক এটার কস্টিংটা ইনস্টল করাও বেশি, আবার এটা দেখাশোনা করার জন্য খুবই বেশি একটা কস্ট আছে। আচ্ছা, আমরা এখানে অর্গানিক সেক্টরে যা দেখবো সব হচ্ছে অর্গানিক, এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। এখানে দেখেন 50টার মতো অর্গানিক পেস্টিসাইড বা জৈব বালাইনাশক যেটা বলা হয়, আমরা যে নরমালি পেস্টিসাইড দেখি না মাঠে দেওয়া হয় ওই হাওয়ার মধ্যে কিছু খাবেন আচ্ছা কিছু খাবেন আচ্ছা আপনার কিন্তু যে জলপাই রকের কথা কিন্তু আমি বলছিলাম ওটা আছে, আমরা একটু শুনি। সেটা হচ্ছে যে অর্গানিক পেস্টিসাইড যেটা সবগুলো দেখেন নেম ট্যাগ দেওয়া আছে, যে ধুতরার বীজ আছে, বরবি গাছের নির্যাস আছে, মেহগনি ফলের নির্যাস আছে, সব হচ্ছে গাছ গাছটা থেকে কালেক্ট করে পেস্টিসাইড আকারে বানানো হয়, যাতে জমিতে আমাদের কোনো ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড দেওয়ার জন্য কেমিক্যালের আশ্রয় নিতে না হয়। ঠিক আছে, আমাদের পরিবেশ বান্ধব ভাবে যাতে চাষাবাদ করতে পারি সেই জন্য হচ্ছে এখানে 50টার উপরে আমাদের হচ্ছে অর্গানিক পেস্টিসাইড দেওয়া রয়েছে। আর রয়েছে এখানে এটা কৃষক নিজেই করতে পারে, এবং আমাদের এখানে হ্যান্ডস অন ট্রেনিং এর ব্যবস্থা আছে, কিভাবে এরা বালাইনাশক বানাবে, কিভাবে হচ্ছে ভার্মি কম্পোস্ট বানাবে, কিভাবে ওই কোকোডাস বানাবে, সব কিছু হচ্ছে হাতে কলমে ধরে শেখানো হয়। এটা হচ্ছে যারা যে পারপাসে আসে তাদেরকে সেইভাবে করে শিখিয়ে দেওয়া হয়। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখানে যেটা দেখছি সেটাকে বলা হয় ভার্মি কম্পোস্ট। আপনারা বলেন ভার্মি কম্পোস্টের নাম শুনেছেন, কেঁচোর সার। তার মানে হচ্ছে গোবর এবং কেঁচো প্রসেসিং করে আসলে মূলত এই সারটা তৈরি করা হয়। প্রচন্ড নিউট্রিশন এবং এটা হচ্ছে গাছের জন্য অনেক বেশি উপকারী বুঝতেই। ঠিক আছে, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, যেটা কেঁচোকে ব্যবহার করে করা হয়। জি, আমাদের এখানে কেঁচো উৎপাদনও। আর এখানে হচ্ছে ট্রাইকো কম্পোস্ট, এটাকে বলা হয় ট্রাইকো কম্পোস্ট। আমরা একটু শুনি, এটা হচ্ছে ট্রাইকো কম্পোস্ট, ট্রাইকোডার্মা ব্যাকটেরিয়ার মাধ্যমে এই সারটা প্রস্তুত করা হয়। ঠিক আছে, এখানে গোবরের সাথে মিশিয়ে। জি, আর এটা হচ্ছে এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন পুরোপুরি অর্গানিক। আচ্ছা, আমরা আসি এখন। আচ্ছা, আপু মিষ্টি কুমড়া নেওয়া যাবে কিনে নিতে পারবেন। আপু দাম কত? আচ্ছা, আমরা একটু শুনি গরিবের ফ্রিজ কেন বললাম। আমাদের গ্রামের যে কৃষকরা থাকে তাদের তো আসলে মানে দারিদ্র্যের করুণ অবস্থায় আসলে বাস করে। হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে দেখা যায় কি অনেক দূরে দূরে গিয়ে হচ্ছে মার্কেট থাকে, তারা কিন্তু সব সবজি একদিনে বিক্রি করতে পারে না। তখন হচ্ছে কি করতে হয়, তাদের একটু স্টোর করে রাখার দরকার হয়। তো গ্রামে তারা হচ্ছে ফ্রিজ কোথায় পাবে, তো এটা হচ্ছে ন্যাচারালি আমরা হচ্ছে একটা কুলিং চেম্বার তৈরি করছি এভাবে, যেখানে জিরো এনার্জি ব্যবহার হবে, কোনো প্রকার ইলেকট্রিসিটি এখানে ব্যবহার হচ্ছে না, কিন্তু আমরা ফ্রিজের মতো ফিডব্যাক পাবো। কিভাবে, বাইরে একটা ইটের লেয়ার আছে দেখতে পাচ্ছেন, আর ভিতরে একটা লেয়ার আছে, এর মাঝখানে এগুলা কি দেওয়া দেখেন তো, বালি। এবং এই যে চ্যানেল ড্রিপে ড্রিপে কি পড়তেছে জানেন, পানি। এই বালির মধ্যে পানি যখন পড়বে বালিটা কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আর এই যে বাইরে থেকে বাতাস যাবে, এখানে হচ্ছে এই মানে নির্দিষ্ট দূরত্ব পর পর হচ্ছে ফাঁকা আছে, যাতে করে এই মানে বাতাসটা যখন এখানে যাবে এই বালিটা এভাপোরেটেড হয়ে কিন্তু পানিটা একদম মানে বালিটা হচ্ছে ঠান্ডা হয়ে যাবে, আর সেইটা হচ্ছে বাতাস চাপ দিলে ভিতরে এসে যাবে, এবং হাত দিয়ে দেখেন ভিতরে হচ্ছে ঠান্ডা। বুঝতে পারছেন, মানে খুবই সিম্পল একটা টেকনোলজি। মানে এটা একটু ময়েশ্চার বেশি এগুলো হতে পারে, এসির ভিতরে ময়েশ্চার বেশি না আমি কবরে এই বালিটা হচ্ছে ম্যানুয়ালি না, নরমাল বাতাসের প্রবাহ,
নরমালি বাতাসের প্রবাহের মাধ্যমে এটা ঠান্ডা হয়ে যায়। চলো এটা লাগাইছে ঠিকই, কিন্তু এটা ঘুরে না, বেশি বাতাস না আসে। ঝড়টা হলে পরে সমুদ্রের পাশে লাগবে হ্যাঁ, এটা একটু সমুদ্রের পাশে ছাড়া কিন্তু এটা হলো মানে প্রায় 100 উপরে 100 কিলোওয়াটের উপরে বিদ্যুৎ ইয়ে করে। ওটার আবার ইয়ে ক্যাপাসিটি খুব বেশি। দেখেন এই যে পাহাড়টা আমাদের আন্ডার কনস্ট্রাকশন। হ্যাঁ, এই পাহাড়ের পাদদেশে এই যে হাওর, আমরা হাওরের দিকেই যাচ্ছি। আমরা সিলেটে এরকম দেখি না, এলিভেশন মাপ থেকে ছেলেগুলো উঠে গেছিল। পাহাড়গুলোর মাটি স্ট্যাক করে ওখানে বানানো নাকি? হ্যাঁ, মাটি এটা লেয়ার বাই লেয়ার দেয়া হচ্ছে, কিন্তু বৃষ্টি হলে ওটা দেবে না। এটা মাটি নিয়ে আসা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাতে কম্প্যাক্ট হয়। কিন্তু এটা যে দেবে যায়, এর জন্য আমাদের এটা আবার মানতে হবে। আবার দেবে যাবে। না, ইকোসিস্টেম বায়োডাইভার্সিটিকে আমরা একদমই না ডিস্টার্ব করে এটা হচ্ছে আসলে মূলত ফিচারটা কেমন? তাহলে পানির মধ্যে যে গাছগুলো হয়, ভিজর এবং সরস গাছ। জি, এখানে ওই আমরা প্ল্যান্টেশনের চেষ্টা করছি। এখানে একটা সোম ফরেস্ট, মিনি সোম ফরেস্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। হিজল এবং করজ গাছ কিন্তু এখানে প্ল্যান্টেশনের মধ্যে রাখা হয়েছে। না, এটা কাশফুল না, কাশফুল হচ্ছে আমাদের অফিসের পিছনে খুবই বড় গাছ। এটা বাঁশ। আচ্ছা, আর হচ্ছে আমাদের এখানে 19টা প্রজাতির বাঁশের জাত রেখে লাইভ ব্যাম্বু মিউজিয়াম তৈরি করা। এই যে এখান থেকে আপনারা হচ্ছে গতদিন বোধহয় মানে প্রেজেন্টেশনে একটু শুনেছিলেন যে আমাদের এখানে বাংলাদেশের 30টা প্রজাতির মধ্যে 19টা প্রজাতি দিয়ে কিন্তু এখানে ব্যাম্বু মিউজিয়াম করা, যেটা লাইভ পুরোপুরি জীবন্ত। আমাদের ব্যাম্বু মিউজিয়াম এই যে এখান থেকে পাহাড়ি বাঁশের জাত হচ্ছে, মানে বাংলাদেশের 30টা পাওয়া যায়, তার মধ্যে 19টাই অ্যাভেলেবেল। এবং এটা দেওয়াতে ওই যে বড় বড় ঢেউগুলো যখন আসবে, এই পাথরের গায়ে আগে হচ্ছে লাগবে, যে কারণে বাড়িটা যাতে সুরক্ষিত থাকে। আপনারা যে একটা ইরিটেটিং সাউন্ড পাচ্ছেন না, এটা হচ্ছে ফক্স রিপেলার। মানে এটা দেওয়াতে শিয়ালের শ্রাব্যতার সীমা এই শব্দের থেকে হচ্ছে নিচে, যে কারণে সে এই ইরিটেটিং সাউন্ডটা সহ্য করতে পারবে না, শিয়ালের ধারে কাছে আসবে। মানে ওইখানে তো দেওয়া না, এটা হচ্ছে এই জায়গায় মানে হোমস্টের সামনে দিয়ে বোঝানো যে আমরা বাসার সামনে এটা রাখতে পারি। আমাদের এখানে তো সব জায়গায় দেওয়া না। আমার কানের কাছে হচ্ছে শিয়াল রাতে ডাকে। এদিকে আচ্ছা, এই আপু কই? সবগুলো তো হচ্ছে সভ্যতার সীমা অনুযায়ী নির্ধারণ করা। যেমন ফক্স রিপেলার আছে, স্নেক রিপেলার আছে, যেটা স্নেক সহ্য করতে পারবে না ওই এটা হচ্ছে কি মহাকর্ষ মাধ্যাকর্ষণ বলের মধ্যে গ্র্যাভিটি দিয়ে এটার মধ্যে লাইট জ্বালানো হয়। ধরেন কি বলে এটা হাওড় অঞ্চলে যখন পানি থাকবে, তখন অনেক সময় কানেকশন থাকে না পাওয়ার, তখন ধরেন ওরা লাইটটা যেহেতু মানে অ্যাটলিস্ট লাইটটা যেতে পারে মিনিমাম, তখন ধরেন এখানে 8 থেকে যদি 10 কেজির একটা বস্তা দেওয়া হয়, এই লাইটটা প্রায় 4 ঘন্টার মধ্যে চলবে। হ্যাঁ, জাস্ট একটা মানে বস্তা এখানে দিয়ে সরিয়ে ফেলবে। এটা তো দেওয়ার মতো জিনিসই আছে, মানে বস্তা রাখার জন্য। মনে হয় ব্যাগটার মধ্যে আমরা ইট ঢুকে ব্যাগের মধ্যে ঢোকানো যাবে। আর এখানেও বিভিন্ন একটু দেখি। আর এখানে কি মানে কিছু লাইট ইট আছে, ইট পেছনে। ওয়াও, লাইট আছে আমার ভিতরে। লাইট করে আছে। বললাম না 8 থেকে 12 কেজি মতো অনেক লাগবে। আমাদের মূলত মুন্সিগঞ্জে তো আমরা কি করতে পারি, ছবি তুলতে পারি একটা, সবাই যদি তারা একটা গ্রুপ ফটো নিয়ে নিই। তাড়াতাড়ি দাঁড়ায় আমরা গরম জি 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 আপু জি জি আপু প্লিজ। গিটারের মতো কাজ করে। এরকম কিছু যন্ত্রপাতি আমরা নেপাল থেকে, এটা খুব ইউজ হয়, নেপাল থেকে আনা হয়েছে। এরকম যদি আপনারা ছাদের উপর রেখে দেন, এটার সাথে পানি মিশিয়ে এটা প্রায় সারা দিন রাতে আপনারা গরম পানি দিবেন। ইভেন বলতে পারেন যে পাওয়ার কোনো আছে কিনা, কোনো সোলার পাওয়ার না, জাস্ট সূর্যের আলো ইউজে। এরকম যে এই যে ইভাকুয়েটেড পানি আছে, নল আছে, এইগুলোর মধ্যে এই কি বলে এই সোলার লাইটটা অ্যাবজর্ব করে রাখে। সোলার এটা হিটটা করে, এটা শুধু দিনের বেলা না, সূর্য থাকে রাতের বেলা পর্যন্ত আমাদের অনেক ইফেক্টিভ কাজ করছে। কি ভেঙে গেছে? হ্যাঁ,
একটু ফাটা, এটা ধরেন কাজ করতেছে না। আমাদের বিল্ডিং এর ছাদে দেখবেন এরকম, মানে আপনারা তো জানেন না ওখানে রাখা, আপনারা এই শীতের দিন যে পানি পাবেন নেবেন এখন যে পানি খেলাম বলবেন না, বললেই করে দিই। হ্যাঁ এগুলো ফ্লোটিং সোলার প্যানেলের কাজ হচ্ছে ওই যে সোলারটাই জাস্ট ফ্লোটিং আকারে দেওয়া, যে এখানে সূর্য থেকে আসলে পাওয়ারটা নিবে এবং এই এনার্জি সুন্দরবনে ফিল দেয়া দিচ্ছে। যত মনে করেন যে ঝর্ণার মতো যেটা দেখতে পাচ্ছি অ্যারেটর, এটাও কিন্তু কোনো ইলেকট্রিসিটি দিয়ে চলতেছে না, সোলার দিয়েই চলতেছে। ঠিক আছে, তো আমাদের এখানে ফ্লোটিংও আছে সোলারের, আরো অনেকগুলো দেখবেন যে এরকম সোলার। এটা কি গাছ? কোনটা? কেয়া গাছ। কোনটা খেয়া কোনটা কি? এই যে কাটালা কেয়া। সুন্দরী কই? সুন্দরী তো ওই যে ম্যানগ্রোভের শুরুতে ছিল, ওই যে ওখানে। আচ্ছা, দুইটা দেখতেই সেম। না, যেটা দেখতেছেন না, এই কেয়াই আপনি শুরুতে দেখছেন, আর সুন্দরীগুলো তো একটু লম্বা। সেম